আপার প্রাইমারি টেটের ক্লাসের আজকে তৃতীয় ক্লাস। আমরা ইতিমধ্যেই কনসেপ্ট অফ এডুকেশন, ফর্মস অফ এডুকেশন, ফ্যাক্টরস অফ এডুকেশন, ইসিসি এই 4টে লেসন ইতিমধ্যে আমরা কমপ্লিট করেছি। আজকে যে লেসনটা আমরা একটু যাব, একটু হিস্ট্রিক্যাল পার্টে যাচ্ছি, যেটার সঙ্গে কিন্তু আমাদের এই দুটো টেটের একটা খুব অন্তরঙ্গ মিল আছে। একটা হচ্ছে প্রিভিয়াস আর একটা হচ্ছে আফটার, অর্থাৎ স্বাধীনতার পূর্ববর্তী সময়ে, এই স্বাধীনতার পূর্ববর্তী এবং স্বাধীনতার পরবর্তী এই দুটো সেশনে কিন্তু মূলত আমাদের ইন্ডিয়ান এডুকেশনের যে হিস্ট্রি সেটাকে ভাগ করা যায়। আমরা প্রথমেই স্বাধীনতার একটু পূর্ববর্তী ঘটনাগুলো একটু দেখে নিই, তারপরে পরবর্তী ঘটনাগুলো আসবো। এই ঘটনা বা এই যে অংশটা যেটা আজকে আমরা আলোচনা করতে চলেছি, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং খুব মেটেরিয়ালসযুক্ত একটা অংশ, যেটা কিন্তু আমাদের টেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। শুধু টেট বলে কথা নয়, ইন ফিউচারে আপনারা এডুকেশন সংক্রান্ত যে কোনো বিষয়ে যে কোনো পরীক্ষাতেই দেখবেন এই দুটো অংশ থেকে কিন্তু কোশ্চেন বরাবরই থেকে যায়। চলুন তাহলে আমরা আলোচনা করি স্বাধীনতার পূর্ববর্তী সময়ে কী কী ঘটনা ঘটেছিল বা কী ঘটনাগুলো আমাদের জানা ভীষণ দরকার। প্রথমে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে 1813। আপনারা প্রত্যেকেই জানেন চার্টার অ্যাক্ট, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। চার্টার অ্যাক্টের বিষয়বস্তু আমরা প্রত্যেকেই জানি। তারপরে রয়েছে 1854, যেটা হচ্ছে উডের ডেসপ্যাচ বা উডের দলিল। বিষয়বস্তুটা সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার। আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলোর পূর্ণাঙ্গ বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে একটা স্কেচিংয়ে যাচ্ছি, যেহেতু স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী একটা বেশ বড় একটা অংশ। এরপরে আমরা প্রত্যেকেই জানি যে 1858 মহারানীর ঘোষণাপত্র, যেটা দিয়ে কিন্তু মহাবিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ অংশ বা যেটাকে আমরা ধর্মীয় কারণ বলি, সেই কারণটা কিন্তু প্রশমিত হয়েছিল এই 1858 বেস করে। এরপরে পরাধীন ভারতের প্রথম বা ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে প্রথম একটি শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের শিক্ষার ইতিহাসকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। সেটা হচ্ছে 1882-83 সাল, কি হান্টার কমিশন খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। হান্টার কমিশন পরাধীন ভারতের বা ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কিন্তু হান্টার কমিশন। এই হান্টার কমিশনের যিনি সভাপতি ছিলেন স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বেই তৈরি হয়েছিল হান্টার কমিশন। হান্টার কমিশনের অনেকগুলি বিষয়বস্তুর মধ্যে মূলত দুটি বিষয় খুব ইম্পর্টেন্ট ছিল, একটা হচ্ছে এ কোর্স আর একটা হচ্ছে বি কোর্স। হান্টার কমিশনে কিন্তু এই এ কোর্স মানে বলা হতো যেটাকে আমরা জেনারেল এডুকেশন বলি, আর বি কোর্স মানে হচ্ছে যেটা ভোকেশনাল স্ট্রিম, ভোকেশনাল। তার মানে এই 1882-83-তে হান্টার কমিশনের জন্য কিন্তু এই এ কোর্স এবং বি কোর্স খুব গুরুত্বপূর্ণ দুটো অংশ, যেখানে এ কোর্স মানে বলা হচ্ছে জেনারেল স্ট্রিম বা জেনারেল এডুকেশন, আর বি কোর্স মানে হচ্ছে ভোকেশনাল স্ট্রিম বা ভোকেশনাল এডুকেশন, যেটাকে আমরা বলি বৃত্তিমুখী শিক্ষা। তাহলে আমরা চলে এলাম 1882-83। এরপর আমরা নেক্সট পার্টে যাব। 82-83 পর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে 1902। আমরা প্রত্যেকে জানি লর্ড কার্জনের শিক্ষানীতি। পরাধীন ভারতের সময় এই লর্ড কার্জনের শিক্ষানীতি কিন্তু ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছিল। পরবর্তী সময় আমরা জানি 1904 ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন। এই ভারতীয় বিশ্ববিদ্যালয় আইনের মধ্য দিয়েই আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট বা ইউনিভার্সিটি এডুকেশন অ্যাক্ট, এই অ্যাক্টটাই কিন্তু 1904 সাল, যেটা আমাদেরকে গভীরভাবে প্রভাবিত করেছিল। পরবর্তী সময়ে 1923-24 এই সময় যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে জিসিপিআই, অর্থাৎ জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশনের ফরমেশন হয়েছিল। এই জিসিপিআই তদানীন্তন সময়ে, অর্থাৎ লর্ড মেকলের সময়, আমরা প্রত্যেকে জানি, নামটা আমরা জানি, যেখান থেকে মেকলে মিনিট এই শব্দটাও আমরা অনেকে অবগত। এই লর্ড মেকলে একটা জিনিস কি বলেছিলেন, যে জমিদার প্রথা, অর্থাৎ জমিদার শ্রেণীর মানুষদের থেকে যদি শিক্ষা ব্যবস্থাটা একটু ধীরে ধীরে প্রজামুখী হয়, তাহলে সমাজের উপরতলার মানুষজনও যেমন শিখবে, নিম্ন স্তরের মানুষজনও কিন্তু ঠিক একইভাবে কিছুটা হলেও তারা শিক্ষা সংক্রান্ত বিষয়ের সঙ্গে নিজেদেরকে ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে পারবে। এই থিওরিটাকে বলা হয় কিন্তু চুঁইয়ে পড়া নীতি, আমরা অনেকেই জানি, বা যেটাকে বলা হয় ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি। সেটা কিন্তু 1923-24 সালে যেটা জিসিপিআই গঠনের মাধ্যমে হয়েছিল। এখানে একটা বিষয় আমি উল্লেখ করিনি, কারণ সেই বিষয়টা সম্পূর্ণরূপে একটু আলাদাভাবে বলা দরকার আমাদের, যেটা হচ্ছে 1917 থেকে 19
19। খুব ইম্পর্টেন্ট পার্ট, বা যেটাকে আমরা বলি স্যাডলার কমিশন। স্যাডলার কমিশন খুব গুরুত্বপূর্ণ একটা দিক। স্যার মাইকেল স্যাডলারের নেতৃত্বে তৈরি হয়েছিল স্যাডলার কমিশন, যেটা 1917 থেকে 1919 সাল। এর সঙ্গে আরেকটা বিষয় জড়িত, এই স্যাডলার কমিশনের একটি অপর নাম আছে, যে নামটা হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। আগের দিনও আপনাদেরকে বলেছিলাম যে যখন আমি বোর্ডে কিছু বিষয় স্কেচিং করছি বা ছোট্ট ছোট্ট এই পয়েন্টসগুলো আপনারা কিন্তু একটু খাতায় লিপিবদ্ধ করে নেবেন। অনেক সময় কি হয়, বিভিন্ন সিস্টেমেটিক বা যান্ত্রিক গোলযোগের জন্য হয়তো দেখা গেল এটা সেভিং মোডে গেল না, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনাদের এটা অবশ্যই জরুরি বা মনে রাখার বিষয় যে খাতার মধ্যে যদি একটুখানি লিপিবদ্ধ করে রাখেন, একটা সপ্তাহের একটা দিন ক্লাস হচ্ছে, তাহলে কিন্তু সারা সপ্তাহ ধরে আপনারা এই ধারাবাহিক ক্রমে বিষয়বস্তুটা কিন্তু একটু নজরে রাখতে পারবেন। তাহলে কি বললাম, স্যাডলার কমিশন। এই স্যাডলার কমিশনের পর 1917-19, এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, মাঝখানে একটা সাল আমি আপনাদেরকে স্টেপ জাম্প করে এসেছি, কারণ এটা ধরে রাখা দরকার। আমরা অনেকে বেসিক এডুকেশন সম্পর্কে জানি। বেসিক এডুকেশন অর্থাৎ যেটাকে আমরা বলি গান্ধীজির বুনিয়াদী শিক্ষা। এই বেসিক এডুকেশনের মূল ধারণা শুরু হয়েছিল কিন্তু 1912 সালে। 1912 থেকে এই বেসিক এডুকেশনের কনসেপ্টটা স্টার্ট হয়, কিন্তু পরবর্তীকালে এই বেসিক এডুকেশনটা পূর্ণাঙ্গ রূপ নেয় কিন্তু 1937 সালে। এই 1937 সালের একদম প্রথম দিকে যখন এই বুনিয়াদী শিক্ষার কিন্তু পূর্বের একটা নাম ছিল। এই পূর্বের নাম ছিল, সেই পূর্বের নামটা হচ্ছে ওয়ার্ধা পরিকল্পনা। এই ওয়ার্ধা পরিকল্পনার নামটাই পরিবর্তিত হয়ে বেসিক এডুকেশনে রূপান্তরিত হয়। পরবর্তীকালে এই বেসিক এডুকেশনের নতুন নামকরণ করা হয় নই তালিম শিক্ষা। এই নই তালিম শিক্ষার প্রকৃত অর্থ হচ্ছে নবপ্রজন্মের শিক্ষা। এটা হচ্ছে বেসিক এডুকেশনের মূল কনসেপ্ট। অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করে যে গান্ধীজির বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি কী? গান্ধীজির বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি হচ্ছে হস্তশিল্প। গুরুত্বপূর্ণ একটা অংশ, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার মূল কনসেপ্ট সেটা হচ্ছে হস্তশিল্প কেন্দ্রিক। আরেকটা কি, এই হস্তশিল্পের সঙ্গে আরেকটি বিষয়, প্রথম এই গান্ধীজির বেসিক এডুকেশনে গান্ধীজি যেটাকে প্রুভ করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে অনুবন্ধ প্রণালী। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। অনেকের কাছে এই প্রশ্নটা থাকতে পারে, অনুবন্ধ প্রণালী বিষয়টা কি? অনুবন্ধ হচ্ছে সম্পর্ক স্থাপন, অর্থাৎ এই হস্তশিল্পের সঙ্গে অন্যান্য শিল্পের যদি একটা সামগ্রিক ধারাবাহিকতা থাকে, সেটাই কিন্তু প্রথম গান্ধীজি তার বেসিক এডুকেশনে অনুবন্ধ প্রণালীর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন, বা যেটাকে আমরা সংযোগ স্থাপন বলতে পারি। তাহলে এখান থেকে বেসিক এডুকেশন কিভাবে এলো, কোন সময়কার বেসিক এডুকেশন? মূল প্রবক্তাকে আমরা প্রত্যেকেই জানি মহাত্মা গান্ধী। এই বেসিক এডুকেশন সিস্টেমের সময় কিন্তু মহাত্মা গান্ধীর একটা এডুকেশনাল সিগনিফিকেন্ট আমাদের মনে পড়ে যায়, যে শিক্ষার্থীর শিক্ষা হলো তাই যা শিক্ষার্থীর দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ সাধন করে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে নই তালিমের মাধ্যমে নবপ্রজন্মের হাতে শিক্ষাটাকে তুলে দেওয়া, হস্তশিল্প কেন্দ্রিক সম্পূর্ণরূপে প্রভাবিত করেছিল, এবং সঙ্গে অনুবন্ধ প্রণালী। এই বিষয়গুলোর উপরে জানার পর আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষাবিদই গান্ধীজির এই বেসিক এডুকেশন নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন, এবং সেখানে অনেকেই বলেছেন যে গান্ধীজির বেসিক এডুকেশনটা কি সত্যিই এই 1937-এর সময়ে ভারতবর্ষের শিক্ষাটাকে কতটা প্রভাবিত করেছিল। অনেকেই বলেছেন যে গান্ধীজির বেসিক এডুকেশনটা সেই সময় দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গাতেই এতভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিল যে সেখানকার যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা বা ক্লাসরুম সিকোয়েন্স সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই রুদ্ধ হয়ে পড়েছিল। ফলে কলকারখানা যে মূলত জায়গা, সেগুলো কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোই কলকারখানাতে রূপান্তরিত হওয়ার কথা চলে আসে। তাহলে স্বাভাবিকভাবে এটা কিন্তু গান্ধীজির বেসিক এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ ত্রুটি। একজন দেখলাম প্রশ্ন করেছেন যে স্যার অনুবন্ধ প্রণালীটা যদি কাইন্ডলি একটু বলেন। অনুবন্ধ প্রণালীটা আবার বলছি যে অনুবন্ধ প্রণালীটা হচ্ছে সম্পূর্ণরূপে হস্তশিল্প কেন্দ্রিকের সঙ্গে জড়িত অন্যান্য যে শিল্পগুলো রয়েছে তার একটা সংযোগ রূপ বা সংযোজিত একটা মেলবন্ধন বলতে পারি, বা সংযোজিত রূপ বলতে পারি, বা প্রেক্ষাপট বলতে পারি, যেটাকে আমরা বলছি অনুবন্ধ প্রণালী। এই অনুবন্ধ প্রণালীর প্রয়োগ বিগত দিনের আমরা কিন্ডারগার্টেন, ফয়ভেলের কিন্ডারগার্টেন দেখেছি, নার্সারি বিদ্যালয় দেখেছি, মন্তেশ্বরী স্কুল দেখেছি, এসএসকে দেখেছি, অঙ্গনওয়াড়ি দেখেছি, কোথাও কিন্তু এভাবে এই অনুবন্ধ প্রণালীর সংযোগ ঘটেনি। শুধুমাত্র গান্ধীজির বেসিক এডুকেশনেই এই প্রথমবার এই অনুবন্ধ প্রণালীর প্রয়োগ কিন্তু মহাত্মা গান্ধী করেছিলেন। এটা হচ্ছে বেসিক এডুকেশনের কনসেপ্ট। এরপরে প্রত্যেকে আপনারা জানেন 1942 ভারত ছাড়ো আন্দোলন, এটা
কিয়দংশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করেছিল। এরপরে যে ঘটনাটা সেটা হচ্ছে 1944, যেটা হচ্ছে স্যার জন সার্জেন্টের নেতৃত্বে সার্জেন্ট পরিকল্পনা। অর্থাৎ প্রাক স্বাধীনতার সময়ে এই আমাদের জন সার্জেন্টের সার্জেন্ট পরিকল্পনা এই পরাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা কী ছিল, আর আগামীতে ভারত স্বাধীন হওয়ার পর কিভাবে এই শিক্ষা ব্যবস্থার রূপান্তর দরকার, তার কিন্তু একটা সামগ্রিক প্রেক্ষাপট এই সার্জেন্ট পরিকল্পনাতে লুকিয়েছিল। ফলে পরাধীন ভারতের এই 1944 এই সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ সার্জেন্ট পরিকল্পনা। শুধু তাই নয়, এই সময় ভারতবর্ষের যে জাতীয় শিক্ষা আন্দোলন শুরু হয়েছিল, সেই শিক্ষা আন্দোলন যে 3টি পর্যায়, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ের পারস্পরিক যে রূপ, এবং সেই রূপটা কতটা সুদূরপ্রসারী হবে, কিভাবে মানুষ বা তৎকালীন সময়ের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে, তার উপরেও কিন্তু সার্জেন্ট পরিকল্পনা গুরুত্বপূর্ণ রূপ পরিগ্রহ করেছিল। এবার যেটা আমরা যাব 1944 পর্যন্ত আমরা জেনে নিলাম, তারপরেই তো স্বাধীনতার প্রাক মরশুম। পরবর্তী সময়ে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্বাধীনতার পূর্ববর্তী অনেকগুলো ঘটনাই যেমন আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বা তাৎপর্য বহন করে, ঠিক একইভাবে কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়কার কিছু ঘটনাবলীও আমাদের কাছে গুরুত্বপূর্ণ রূপ পরিগ্রহ করেছিল। কি? প্রথমেই যে ঘটনাটি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1948-49 সালটা দেখে আমরা প্রত্যেকেই মনে করি, বা অনেকের ক্ষেত্রেই তো একটা সাধারণ বিষয় মনে হতে পারে, কিন্তু সালটা খুব গুরুত্বপূর্ণ। কী সাল? কারণ এই সময় তৈরি হয়েছিল রাধাকৃষ্ণান কমিশনের অনেকগুলো সুপারিশ থাকা সত্ত্বেও যে বিষয়টার জন্য সবথেকে বেশি রাধাকৃষ্ণান কমিশন আমাদের জন্য তাৎপর্য বহন করে সেটা হচ্ছে রুরাল ইউনিভার্সিটি বা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা। গ্রামীণ বিশ্ববিদ্যালয় এই স্বাধীনতার পরবর্তী সময়ে প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কিন্তু রাধাকৃষ্ণান কমিশন। যে কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান, তারই উদ্যোগে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট প্রথম প্রকাশে আসে, এবং এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৎকালীন সময়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার, এখানে কমিশনগুলোর ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই এই 48, 49, 64, 66, 52, 53 এই সালগুলোকে কেন বারবার এভাবে রাখা হয়? মনে রাখবেন, এই যে প্রথমে যে সালটা থাকে এই সালটা হচ্ছে তার ফরমেশন ইয়ার অফ ফরমেশন, আর এই পরবর্তী অংশে যেটা দেখতে পাচ্ছেন 49 এই ইয়ারের একটি তারিখে এই কমিশন কিন্তু তার রিপোর্ট কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে পেশ করে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম? দুটো সালের মধ্যে প্রথম যে সালটি থাকে সেটা হচ্ছে সবসময় ইয়ার অফ ফরমেশন, আর নেক্সট যে ইয়ারটা থাকে সেটা হচ্ছে তার লিখিত বা প্রস্তাবিত যে রিপোর্ট, সেই রিপোর্টটা কিন্তু কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে পেশ করা হয়। তাহলে আমরা স্বাধীনতার পরবর্তী সময়ের প্রথম শিক্ষা কমিশন কি পেলাম? রাধাকৃষ্ণান কমিশন, যার অপর নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এই কমিশনের মূল প্রস্তাবিত দিকটি কী? সেটা হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যারা ক্লাস রেগুলারিটি মেনটেন করেন বা করছেন, আপনারা অবশ্যই কিন্তু খাতা পেনটা সঙ্গে রাখুন এবং বিষয়টা খাতার মধ্যে কিন্তু খুব স্পষ্টতার সঙ্গে লিপিবদ্ধ করুন। নেক্সট, এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে 1952-53। এই 1952-53 সালে গঠিত যে শিক্ষা কমিশন সেটা হচ্ছে কিন্তু মুদালিয়ার কমিশন। এই মুদালিয়ার কমিশনের অপর নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। এই মুদালিয়ার কমিশনের যিনি সভাপতি ছিলেন তিনি হচ্ছেন আচার্য লক্ষণস্বামী মুদালিয়ার নামটা অবশ্যই আপনারা লিখে রাখুন। এই মুদালিয়ার কমিশনের যে জায়গাটা সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন মূলত কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর মাধ্যমিক শিক্ষার উপরেই কিন্তু সবথেকে বেশি আলোকপাত করেছিল। অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কী ধরনের হবে, কী পরিস্থিতিতে কী ধরনের প্রেক্ষাপট হবে, যাবতীয় বিষয়গুলো নিয়েই কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন রচিত। এই মুদালিয়ার কমিশনের দুটি বিষয় খুব ইম্পর্টেন্ট পার্ট বা রোল আছে। একটি হচ্ছে স্কুল কমপ্লেক্স বিদ্যালয়গুচ্ছ, আরেকটি হচ্ছে বহুমুখী বিদ্যালয়, সঙ্গে আরেকটি নতুন বিষয় যেটা হচ্ছে সপ্তপ্রবাহের ধারণা। এই সপ্তপ্রবাহের ধারণাটা আপনাদের কাছে একটু জিজ্ঞাস্য বিষয় হতে পারে। সপ্তপ্রবাহের ধারণাটা হচ্ছে, আমরা প্রত্যেকে জানি যে আমাদের সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটে ভাবে বা তিনটে স্ট্রিমে কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থাটাকে সাধারণ অর্থে পেয়ে থাকি। এছাড়াও গার্হস্থ্য বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, শিল্পকলা, ইতিহাস, ভূগোল এই বিষয়গুলো নিয়ে টোটাল 7টা আলাদা আলাদা স্ট্রিমে ভাগ করা হয়। এই 7টা স্ট্রিমই প্রথম মুদালিয়ার কমিশনে আলোকপাত করা হয়। এই জন্য এই মুদালিয়ার কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সপ্তপ্রবাহের ধারণা।
তাহলে সপ্তপ্রবাহের ধারণার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বহুমুখী বিদ্যালয়, অর্থাৎ বিদ্যালয়টা কখনো একমুখী নয় যে শুধুমাত্র শিক্ষা প্রদান করবে পুঁথিগত বিদ্যা, ঠিক এমন কখনোই হতে পারে না। এছাড়াও এটাকে অনেক দূর পর্যন্ত ছাপিয়ে গেছে, যেটাকে আমরা বলি বহুমুখী বিদ্যালয়। ভীষণ গুরুত্বপূর্ণ বা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, অবশ্যই মনে রাখবেন মুদালিয়ার শিক্ষা কমিশন। এরপরে আমরা জানব যে 1964 থেকে 66 ইম্পর্টেন্ট পার্ট কোন কমিশন? কোঠারি কমিশন। কোঠারি কমিশন খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। কোঠারি কমিশনের অপর নাম আপনারা প্রত্যেকে জানেন, সেটা হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। যে ভারতীয় শিক্ষা কমিশন কেন কোঠারি কমিশন নামে আখ্যায়িত? কোঠারি কমিশনের যিনি সভাপতি নাম হচ্ছে ডিএস কোঠারি। এই ডিএস কোঠারি, যার পুরো নাম হচ্ছে দৌলত সিং কোঠারি, যার নেতৃত্বেই কোঠারি কমিশন তৈরি হয়েছিল। ভারতবর্ষ শিক্ষার ইতিহাসে কোঠারি কমিশনই এমন একটি শিক্ষা কমিশন যে কমিশন প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টিচার্স ট্রেনিং, ওমেন এডুকেশান, বৃত্তীয় কারিগরি বিদ্যা সমস্ত দিকের উপরেই কিন্তু ফোকাস করেছিল ভারতীয় শিক্ষা কমিশন, বা যেটাকে আমরা কোঠারি কমিশন নামে আখ্যায়িত করি। কোঠারি কমিশনের দুটো এডুকেশনাল সিস্টেম আছে, একটা হচ্ছে 10+2+3, আর একটা হচ্ছে 5+5+2+3। এই দুটো কাঠামো খুব গুরুত্বপূর্ণ। এই যে দ্বিতীয় যে কাঠামোটা বললাম, এটা কিন্তু এখন NPE 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, তার মধ্যে এই 5+5+2+3 খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। এটা একটু দেখে নেবেন। নেক্সট পার্ট যেটা আমরা যাব সেটা হচ্ছে 1968 অর্থাৎ প্রথম জাতীয় শিক্ষানীতি, যেটাকে আমরা NPE বলি অথবা NEPও বলা যায়। NPE হচ্ছে ন্যাশনাল পলিসি অন এডুকেশন, আর একটা হচ্ছে NEP যেটাকে আমরা বলি ন্যাশনাল এডুকেশন পলিসি, একই বিষয়। প্রথম জাতীয় শিক্ষানীতি। দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি হয় 1986। এখানে 1985 একটি বিষয় আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে কেন এই 1985 সাল খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই হয়তো এটা জানি বা জানি না, এটা হতে পারে যে 1985 সময় তৎকালীন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন? অনেকের কাছে এটা কিন্তু একটা দ্বন্দ্বের প্রশ্ন, কিন্তু যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু ছিলেন রাজীব গান্ধী। রাজীব গান্ধী। আমি এই 86টা আপাতত একটু মুছে দিলাম, পরে আসবো 86-তে। রাজীব গান্ধী 1985-এ প্রাথমিক শিক্ষার দৈন্যদশা দূরীকরণের উদ্দেশ্যে কিন্তু একটি প্রোগ্রাম লঞ্চ করেছিলেন। প্রোগ্রামটির নাম ছিল চ্যালেঞ্জ অফ এডুকেশন। চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। এই পলিসি পার্সপেক্টিভ এই শিরোনামে কিন্তু রাজীব গান্ধী 1985-তে প্রাথমিক শিক্ষার দৈন্যদশা দূরীকরণের উদ্দেশ্যে কিন্তু একটি পরিকল্পনা লঞ্চ করেছিল। কিন্তু যাই হোক, পরবর্তীকালে ওনার মৃত্যুর পর এই প্রোগ্রামটা কিন্তু শুধুমাত্র প্রোগ্রাম আকারেই রয়ে গেছে, ফলশ্রুতি হিসাবে আমরা কিছুই পাইনি। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা খেয়াল রাখবেন। আমি ছিলাম 1968-তে প্রথম জাতীয় শিক্ষানীতি। দ্বিতীয়টি কবে বললাম? 1986। এই 1986-র জাতীয় শিক্ষানীতিতে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল, তার মধ্যে দুটি নতুন বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। একটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড, আর দ্বিতীয়টি হচ্ছে নবোদয় বিদ্যালয়। নবোদয় বিদ্যালয় কি আর অপারেশন ব্ল্যাকবোর্ড? প্রাথমিক স্তরে আমরা শিক্ষকতা বা সহশিক্ষক পদে নিজেদেরকে অংশগ্রহণ করাবো, ইন্টারভিউটা ক্র্যাক করব বা টেট পরীক্ষা দেব, কিন্তু এই অপারেশন ব্ল্যাকবোর্ড এই বিষয়টা আমরা জানবো না, তাহলে সেটা কিন্তু কোনো কিছু না জানার, মানে অক্ষর জ্ঞানহীন আর অক্ষর বা সাক্ষরতা দুটোর মধ্যে যে পার্থক্য থাকে, অপারেশন ব্ল্যাকবোর্ড না জানলে প্রাথমিক স্তরে শিক্ষকতা করতে যাব, এটারও কিন্তু কোনো মিনিং দাঁড়াবে না, এটা মিনিংলেস হয়ে যাবে। কারণটা কি? অপারেশন ব্ল্যাকবোর্ডের মূল কর্মসূচিতে স্পষ্টতার সঙ্গে এই কথাগুলো বলা হয়েছে যে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে দুটি করে শ্রেণীকক্ষ থাকবে, যে দুটি শ্রেণীকক্ষ সমস্ত ঋতুতে ব্যবহার উপযোগী হতে হবে। দুজন করে শিক্ষক থাকবেন, অবশ্যই তাদের মধ্যে একজন হবেন ফিমেল। সুলভ শৌচালয়ের ব্যবস্থা থাকবে, বিশুদ্ধ পানীয় জলের যোগান থাকবে, বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠ থাকবে, আর কি থাকবে? যথেচ্ছ পরিমাণে কিন্তু বিদ্যালয়ে যে সমস্ত সামগ্রী অর্থাৎ চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড ইত্যাদির যথেচ্ছ পরিমাণে যোগান থাকতে হবে। সেই কর্মসূচিটাকে বলা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। নবোদয় বিদ্যালয়ে আমরা প্রত্যেকেই জানি একটা ডে বোর্ডিং স্কুল, যার সম্পূর্ণ ব্যয়ভার কেন্দ্র বহন করে। নবোদয় বিদ্যালয়ের অনেক অ্যাডমিশন টেস্ট, অনেক স্টুডেন্টরাই ভর্তির ক্ষেত্রে আমরা জানি মূলত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা সম্পূর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে সম্পূর্ণরূপে বিনামূল্যে অর্থাৎ অবৈতনিক
যে মাধ্যমিক স্তরের শিক্ষার ব্যবস্থা করা, সেটাই হচ্ছে কিন্তু নবোদয় বিদ্যালয়। তাহলে 1986 সালে দুটি নতুন বিষয় পরিকল্পনা গ্রহণ করা হয়, একটি হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড আর একটি হচ্ছে নবোদয় বিদ্যালয়। সঙ্গে মনে রাখবেন, এই 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে কিন্তু অনেকটাই বা অনেক কিছু ভুল ত্রুটি ছিল, সেগুলোকে সংশোধন করার জন্য পরবর্তীকালে 1990 সালে রামমূর্তি কমিটির উপরে দায়িত্ব অর্পণ করা হয়। রামমূর্তি কমিটি এককভাবে কাজটি করতে পারবে না বলেছিল। পরবর্তীকালে 1991 সালে জনার্দন রেড্ডি কমিটির সহযোগিতায় রামমূর্তি কমিটি যৌথভাবে 1992 সালে এই 1986 সালের যে জাতীয় শিক্ষানীতি তার সংশোধিত খসড়া প্রকাশ করেছিল, যেটা শিক্ষাবিজ্ঞানের ইতিহাসে পোয়া, যার ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন নামে পরিচিত। তাহলে বুঝতেই পারছেন যে 86-তে ভুল ত্রুটি থাকলেও সেগুলো পরবর্তীকালে 1990 এবং 91-এর যৌথ প্রচেষ্টায় 1992 সালে তার সংশোধিত খসড়া বা যেটাকে আমরা বলছি প্রোগ্রাম অফ অ্যাকশন লঞ্চ করেছে। এরপরে আমরা এখানে 90, 91, 92-এর কথা গেলাম, কিন্তু আবার আমাদেরকে একটু 1990-এ ফিরতে হবে। বিষয়টা কি? 1990 সালে জমিতেন কনভেনশন হয়েছিল। এই জমিতেন কনভেনশনের মূল কনসেপ্টটা ছিল কিন্তু EFA, যার পুরো নাম হচ্ছে এডুকেশন ফর অল। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কত সাল? 1990। কি হয়েছিল? এডুকেশন ফর অলকে কেন্দ্র করে একটা সম্মেলন হয়েছিল বা একটা কনভেনশন হয়েছিল। এই 1990 সালে যে সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল যে কনসেপ্টটা তৈরি হয়েছিল, এই কনসেপ্টটাকে পুনরুজ্জীবন করার জন্য বা পুনরুজ্জীবিত করার জন্য কতটা হয়েছে, কতটা করতে হবে, আমরা আদৌ কিছু করতে পেরেছি কিনা, এই যাবতীয় প্রশ্নের উত্তরের জন্য কিন্তু 2000 সাল, কত সাল? 2000 সালে সেনেগালের রাজধানী ডাকার শহরে আবার একটা কনভেনশন হয়, যেটা নামকরণ করা হয় ডাকার কনভেনশন। এই ডাকার কনভেনশনের মূল কনসেপ্টই ছিল যে 1990 সালে EFA অর্থাৎ এডুকেশন ফর অলকে কেন্দ্র করে যে কনসেপ্টটা তৈরি হয়েছিল, সেই কনসেপ্টটা কতটা উজ্জীবিত হয়েছিল, কতটা ধারাবাহিকতা পেয়েছিল, তাকেই পুনরুজ্জীবনের উদ্দেশ্যে কিন্তু 2000 সালে এই ডাকার কনভেনশন ক্রিয়েট আপ হয়। আমরা প্রত্যেকেই এই ব্যাপারটা সম্পর্কে নিশ্চয়ই অবগত হলাম যে 1990-এর থেকে 2000 সাল এটাও আমাদের জন্য কতটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এরপরে আমরা যাব 1996 প্যারিসে একটা আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? প্যারিসে। এই আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে সমগ্র বিশ্ব থেকে 13 জন বিশিষ্ট শিক্ষাবিদ অংশগ্রহণ করেছিলেন। কতজন? 13 জন বিশিষ্ট শিক্ষাবিদ। এখানে মূলত শিক্ষার উদ্দেশ্যকে শিক্ষার 4টি স্তম্ভ আকারে বিবেচনা করা হয় এবং যার সভাপতিতে ছিলেন জ্যাক্স ডেলার, যিনি ছিলেন তৎকালীন ফ্রান্সের শিক্ষামন্ত্রী জ্যাক্স ডেলার। তারই তত্ত্বাবধানে কিন্তু প্যারিসে এই আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যার পিছনে অর্থাৎ যার প্রভাবিত কণ্ঠে মূলত এই প্যারিসে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন হয়েছিল, সেটা হচ্ছে ইউনেস্কোর উদ্যোগে। কতজন শিক্ষাবিদ? 13 জন শিক্ষাবিদ। এখানে যে শিরোনামে এই শিক্ষার উদ্দেশ্যকে 4টি স্তম্ভের আকারে প্রকাশ করা হয়, সেই শিরোনামটির নাম ছিল লার্নিং, শিক্ষণকে এখানে কিন্তু অন্তর্নিহিত সম্পদ বলা হয়েছে। এই যে ট্রেজার উইদিন, এই ট্রেজার উইদিন কথার অর্থ হচ্ছে অন্তর্নিহিত সম্পদ। খুব গুরুত্বপূর্ণ বিষয়, বারবদ্ধ করে রাখুন আপনাদের সুবিধার্থে। এখানে যে 4টে স্তম্ভের কথা বলা হয়েছিল, প্রথম স্তম্ভটির নাম কি দেওয়া হলো? লার্নিং টু নো, অর্থাৎ জানার জন্য শিক্ষা। খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কি বললাম? লার্নিং টু নো অর্থাৎ জানার জন্য শিক্ষা। নেক্সট, দ্বিতীয়টি হলো লার্নিং টু ডু, কর্মের জন্য শিক্ষা। তৃতীয়টি হচ্ছে লার্নিং টু লিভ টুগেদার, আর চতুর্থটি হচ্ছে লার্নিং টু বি, অর্থাৎ প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা। এই যে 4টে স্তম্ভের আকারে বিবেচনা করা হয়, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা কিন্তু খুবই তাৎপর্য বহন করে এবং ধারাবাহিক ক্রমে এর সুদূর প্রসারী কিন্তু প্রভাব আমাদের শিক্ষাকালীন জীবনে রয়েছে। তাহলে আমরা কোথায় গেলাম? 1996। এরপরে আপনারা প্রত্যেকেই জানেন, আমরা একটু ফিরে আসব, যেখানে যাব সেটা হচ্ছে 1993। এখান থেকে একটু শুরু করব। কেন? তার কিছু একটু ব্যাকগ্রাউন্ড আছে, একটু বলে দিই। 1993 সালে উন্নিকৃষ্ণন মামলার
সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে সংবিধানের 21 নম্বর ধারা, কত নম্বর ধারা? 21 নম্বর ধারা সংশোধনের মাধ্যমে রাইট টু এডুকেশনকে রাইট টু লাইফের সঙ্গে যুক্ত করা হয়। আর যার ফলশ্রুতি হিসাবে আমরা দেখতে পাই 2000 সালে সমগ্র ভারতবর্ষব্যাপী SSA সর্বশিক্ষা অভিযানের সূত্রপাত এবং ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে এটা কার্যকরী হয়েছিল 2002 সালে। মতান্তরে কোনো কোনো জায়গায় আপনারা পাবেন যে ভারতবর্ষে সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল 2000 সালে কিন্তু কার্যকরী করা হয়েছিল 2001 সালে। এটাও ঠিক, তাতে নিয়ে কোনো দ্বিমত পোষণের জায়গা নেই। আর পশ্চিমবঙ্গে কবে শুরু হয়েছিল? 2002 সালে। দেখুন 93 থেকেই 2001। আপনাদের ক্ষেত্রে অনেকের মনে হতে পারে স্যার আপনি তো দীর্ঘ সময় ধরে পড়েছেন, আপনি খুব অনর্গল একদম স্পষ্টতার সঙ্গে বিষয়টা গতানুগতিকভাবে বলে গেলেন, কিন্তু স্যার এটা তো আমাদের কাছে বিষয়টা জানা নেই, আমাদের কাছে অস্পষ্ট ধারণা। একজন ইতিমধ্যেই কোশ্চেন করেছেন স্যার 1993 ব্যাপারটা যদি একটু আরেকবার বলেন। আবার বলছি 1993 সালে উন্নি কৃষ্ণান মামলার সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে সংবিধানের 21 নম্বর ধারা সংশোধনের মাধ্যমে রাইট টু এডুকেশনকে রাইট টু লাইফের সঙ্গে যুক্ত করা হয়, যার ফলশ্রুতি হিসাবে 2000 সালে সমগ্র ভারতবর্ষব্যাপী সর্বশিক্ষা অভিযানের সূত্রপাত 2001 সালে কার্যকরী হয়। পশ্চিমবঙ্গে সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়েছিল কিন্তু 2002 সালে। আশা করি বিষয়টা এবার প্রত্যেকের কাছে স্পষ্ট হলো। প্রাথমিকের ক্ষেত্রে আপনারা কিন্তু এটাও জেনে রাখা দরকার যে মিড ডে মিল ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে কবে শুরু হয়েছিল এবং কার নেতৃত্বে হয়েছিল। আপনারা প্রত্যেকেই জানেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কামরাজ, তারই নেতৃত্বে কিন্তু 1995-এ প্রথম মিড ডে মিল এই কর্মসূচিটাকে রূপায়িত করা হয়। আপনাদের কাছে অনেকের কাছে প্রশ্ন দেখেছেন বা প্রশ্ন গতানুগতিকভাবে পেয়েছেন, বা 22-এর যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছেন বা নেবেন বলে মনে করছেন, নোটিফিকেশানের পরে হয়তো অনেকেই শুরু করবেন, দেখবেন ওখানে কিন্তু একটা প্রশ্ন আছে বা থেকে যায়। একজন শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন যে আপনার মিড ডে মিল খাওয়া উচিত? অনেকের কাছে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো রয়ে যায়। আপনারা এই প্রশ্নগুলোর একটু সম্পর্কে নিজেদেরকে তৈরি করুন, নিজেদেরকে একটু ভাবান, দেখবেন অনেক প্রশ্ন আপনারা যদি ইন্টারভিউ বোর্ডে গিয়ে নিজেদেরকে একদম সম্পূর্ণরূপে অন্যান্য ছেলেমেয়েদের থেকে নিজেদেরকে একক বা একদম ইউনিসিটিভাবে যদি রিপ্রেজেন্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কি করে ভাবলেন যে আপনি চাকরিটা পাবেন? অনেক সময় প্রশ্ন থ্রো আউট করা হচ্ছে, আপনাকে আমরা চাকরিটা কেন দেব? আপনি কি নিজেকে যোগ্য বলে মনে করছেন? আপনি শিক্ষক কেন হবেন? নিজের সম্পর্কে বলুন, নিজেকে পরিচয় করান। দেখুন এই ধরনের প্রচুর প্রশ্ন, যেমন আপনারা অনেকেই জানেন সিলেবাসের প্রাইমারির পিপি থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পাতাবাহার, উইংস, বাটারফ্লাই, আমার বই, আমার গণিত, এই বইগুলোর নামকরণের সার্থকতা কেন? সার্থকতা কি আছে লুকিয়ে? আমরা অনেকেই জানি জগৎবাড়ি বিষয় সম্পর্কেও আমরা ওয়াকিবহল বা বলার কথা বলি, কিন্তু কেন পড়াই আমরা সাবজেক্টটা? এই বিষয়গুলোর প্রশ্নোত্তরও কিন্তু আপনাদের জানতে হবে। আর যদি এগুলোর সম্পর্কে আপনাদের আরও ক্লাস পেতে হয়, আপনাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে নাসির একাডেমির সঙ্গে। কন্ট্যাক্ট নম্বর আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা অ্যাপসেও পেয়ে যাবেন কন্ট্যাক্ট নম্বর, অবশ্যই যোগাযোগ করবেন। নেক্সট আমরা যেটা যাব একদম আপডেটেড, যেটা এনইপি অর্থাৎ 2020 যে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা কিন্তু সবথেকে লেটেস্ট এবং আপডেট ভার্সন। এটা সম্পর্কেও আপনারা প্রচুর মেটেরিয়ালস পেয়ে যাবেন। এটা থেকেও কিন্তু আপনাদের দেখতে হবে যে এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন দিকগুলো সবথেকে ইম্পর্টেন্ট, কোন দিকগুলো মনে হয়েছে সমালোচিত হয়েছে, এই বিষয়টাও কিন্তু আপনাদের একটু ধরে রাখতে হবে। আর সঙ্গে কি আমরা প্রত্যেকেই জানি যে 2009 সালে RTE অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট, যার পুরো নাম হচ্ছে রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, পুরো নামটা অনেকেই আমরা বলি না, আমরা সংক্ষেপে কিন্তু RTEটা বলি, কিন্তু যার পুরো নাম হচ্ছে রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, মনে রাখবেন এটা। আর যেটা কার্যকরী হয়েছিল কিন্তু 2010 সালের 1 এপ্রিল 2010 সাল। দেখুন আমরা 1813 থেকে শুরু করেছিলাম একটা পর্ব, আর যার শেষ করলাম 2020। এই যে জায়গাগুলো, এটা কিন্তু টোটাল আমাদের এডুকেশান সিস্টেমকে কিন্তু নানাভাবে প্রভাবিত করেছিল। এই যে একটা ধারাবাহিক একটা পঞ্জি, এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আজকের ক্লাসে অনেকেই হয়তো নেই আপনারা, বা অনেকেই হয়তো আছেন, যারা আছেন তারা চেষ্টা করুন এই ক্লাসগুলোকে খাতার মধ্যে লিপিবদ্ধ করে এগুলোকে বারংবার রিপিটেডলি পড়ার।
আপনারা যত সুন্দর করে পড়বেন তত ভালোভাবে বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন। কোনো কোয়ারিজ হলে আপনারা স্যারকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। স্যারের সঙ্গে যে কোনো রকমের কোনো সমস্যা হলে আপনারা ক্লাস চলাকালীন সময়েও আমাদেরকে প্রশ্ন করতে পারেন। সবাইকে আবারও আজকের দিনের শুভকামনা জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নেক্সট দিনের ক্লাসে আবারও আপনারা পার্টিসিপেট করুন এই বলে আজকে নাসির একাডেমির পক্ষ থেকে আমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারির যে ক্লাস বিফোর ইন্ডিপেন্ডেন্ট আর এবং আফটার ইন্ডিপেন্ডেন্ট বিষয়গুলি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।